ভারতের স্বাধীনতার আসল কাহিনীর প্রথম পর্বে 1857 মহাবিদ্রোহ থেকে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত পর্যালোচনা করে প্রশ্নটা থেকেই গেছে, ব্রিটিশদের ভারত ছেড়ে যাওয়ার আসল কারণ কি। যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন। এই পর্বের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি শুভদীপ, বহুজনা হিতায়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্রিটিশদের তাড়ানোর উপায় বুঝেছিলেন একজন, নেতাজি সুভাষচন্দ্র। তার উপায় ছিল সশস্ত্র সংগঠিত বাহিনী নিয়ে ভারতের বাইরে থেকে আঘাত হানা, যাতে ভারতীয় জনসাধারণের মধ্যে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে, বিশেষ করে ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয়দের মধ্যে। তাদের দিয়েই এই সাম্রাজ্য ধরে রেখেছে ব্রিটিশ। তারা যেদিন ব্রিটিশের অনুগত না হয়ে দেশের অনুগত হতে শিখবে, তারা যেদিন ব্রিটিশের হয়ে লড়াই করার বদলে নিজের দেশের জন্য লড়াই করবে, সেদিনটা হবে ব্রিটিশ সাম্রাজ্যের শেষ দিন। অর্থাৎ নেতাজির লড়াইয়ের আসল উদ্দেশ্য ছিল মনস্তাত্ত্বিক, আর এতে তিনি সফল হয়েছিলেন। ব্রিটিশ সরকারের সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েও ব্রিটিশদের অধীনে চাকরি না করার সিদ্ধান্ত নিয়ে দেশ ও মাতৃকার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করলেন স্বামী বিবেকানন্দের আদর্শে নিজেকে গড়ে তোলা সুভাষচন্দ্র। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোগী হয়ে তিনি কংগ্রেসে কাজ করতে থাকলেন। 1838 সালে তিনি প্রথমবার হরিপুরায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ছাত্র ও যুবকদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। তার জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে পরের বছর ত্রিপুরী কংগ্রেসে তিনি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে জয়ী হন। কিন্তু এই হার গান্ধীজি বরদাস্ত করতে পারেননি। তার সহযোগীরা সকলে কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকে রিজাইন করে। সুভাষকে সভাপতি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। সে সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে চিঠি লিখে আবেদন করেছিলেন সুভাষচন্দ্রকে প্রত্যাখ্যান না করার জন্য, কিন্তু গান্ধীজি সেই আবেদন সম্পূর্ণ উপেক্ষা করেন। শুধু তাই নয়, তাকে বাংলা কংগ্রেসের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয় ও 3 বছরের জন্য কোনো পদেই তাকে রাখা যাবে না বলে ঘোষণা করা হয়। এই অবস্থায় সুভাষচন্দ্র বামপন্থী জোট তৈরি করার চেষ্টা করে ব্যর্থ হন। কিছুদিনের মধ্যেই তিনি আবার গ্রেপ্তার হন, প্রথমে কারাবাস, তারপর নিজ গৃহে অন্তরীণ। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। শত্রুকে আঘাত হানার এই তো উপযুক্ত সময়, এমন সুযোগ বারবার আসে না। গোপনে দেশ ছাড়ার পরিকল্পনা করলেন। জীবনের ঝুঁকি নিয়ে আফগান সেজে কাবুল হয়ে মস্কো যাওয়ার চেষ্টা করলেন। সোভিয়েত রাশিয়া হিটলারের ভয়ে ব্রিটিশদের চটাতে রাজি ছিল না, ফলে তারা সাহায্য করতে রাজি হল না। অগত্যা শত্রু হলেই আপদকালে বন্ধু, এই হিসেবে নাৎসি জার্মানি গেলেন ইতালি হয়ে, ইটালিয়ানের ছদ্মবেশে। হিটলারের কাছে তেমন একটা সাড়া পেলেন না, তবে গোপনে হিটলার বিরোধী বিদেশ মন্ত্রকের কয়েকজন উচ্চপদস্থ অফিসার সাহায্য করলেন। নাৎসি ফৌজের মধ্যেই যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে গড়ে উঠল ইন্ডিয়ান লিজন, ভবিষ্যৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মহড়া। তবে হিটলার সোভিয়েত রাশিয়া আক্রমণ করায় সুভাষ বুঝলেন জার্মানির পতন অনিবার্য। ওদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় প্রবাসীরা তাঁকে চাইছিল। ওদিকেও সব দেশ তখন জাপানের দখলে, আর জাপান ছিল ব্রিটিশ বিরোধী অ্যাক্সিস পক্ষের অন্যতম। সুভাষ জার্মানি ও জাপানের সহায়তা পেলেন। যুদ্ধের মধ্যেই সাবমেরিনে পাড়ি দিলেন সুমাত্রা হয়ে জাপান। জাপানের সর্বাধিনায়ক জেনারেল তোজো তাঁর ব্যক্তিত্ব ও প্রতিভায় মুগ্ধ হলেন ও নিঃশর্ত সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। নেতাজি কখনো অবশ্য ভিক্ষার পাত্র নিয়ে জাপানের দ্বারস্থ হননি। ভারত স্বাধীন হলে সব ঋণ শোধ করে দেওয়া হবে, এই শর্তে সমঝোতা হল। 4 জুলাই 1943 সিঙ্গাপুরে একটি বিশাল অনুষ্ঠানে রাসবিহারী বসু তাঁর হাতে সমর্পণ করলেন নেতৃত্ব। ক্যাপ্টেন মোহন সিং এর চেষ্টায় যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ে উঠেছিল তা তখন ভেঙে পড়েছে। সুভাষ নতুন করে গড়ে তুললেন এই বাহিনী। জাপানের যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর ভারতীয় ছিল 22,000, আর স্থানীয় প্রবাসী ভারতীয় যোগ দিল হাজারে হাজারে। মেয়েরাও পিছিয়ে ছিল না। তাদের জন্য প্রায় নজিরবিহীন বাহিনী তৈরি হলো সেই যুগে, দ্য রানী অব ঝাঁসি রেজিমেন্ট। নেতাজির অগ্নিময় আহ্বানে সাড়া দেবার জন্য, দেশের স্বাধীনতার জন্য জীবন দেবার জন্য, টাকা পয়সা সোনাদানা সর্বস্ব দেওয়ার জন্য
অস্থির হয়ে উঠল তরুণ তরুণীর দল। 21শে অক্টোবর স্থাপন করলেন প্রবাসে অস্থায়ী আজাদ হিন্দ সরকার, প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ইন এক্সাইল, আরজি হুকুমত এ আজাদ হিন্দ। ব্রিটিশ বিরোধী বহু দেশ এই সরকারকে মান্যতা দিল। রাষ্ট্রের নিজস্ব ব্যাংক, কারেন্সি, পোস্টাল সিস্টেম, অন্তত 43,000 সৈন্যের সেনাবাহিনী গড়ে উঠল, যেখানে হিন্দু, মুসলমান, শিখ কিংবা বাঙালি, মারাঠি, তামিলের ভেদ ছিল না। যখন ভারতের ভেতরে এসব সমস্যা তুঙ্গে, জোর কদমে চলল সেনাবাহিনী ট্রেনিং। শীঘ্রই যুদ্ধে নেমে পড়তে হবে। নেতাজি বুঝতে পেরেছিলেন বিশ্বযুদ্ধ আর খুব বেশি দিন চলবে না। পরের বছরে শুরু হলো যুদ্ধ। নেতাজি ডাক দিলেন, দিল্লি চলো, চলো দিল্লি। বেজে উঠল সমর সঙ্গীত। আরাকানের পথে আক্রমণ, আর সাফল্যের পর সাফল্য। মণিপুর আর নাগাল্যান্ডের পথে ভারতে ঢুকে পড়ল ভারতীয় সেনা। প্রথম ভারতের মাটিতে পা পড়ল মৈরাঙে 14ই এপ্রিল 1944। ব্রিটিশ ইতিহাসে কঠিনতম লড়াইয়ের একটি এইখানে ফেস করল তারা। কিন্তু প্রকৃতি বাদ সাধল। ভয়ঙ্কর অবারিত বৃষ্টি, পাহাড় জঙ্গলের পথ আরো দুর্গম হয়ে উঠল। এদিকে বিশ্বযুদ্ধের পরিস্থিতি ঘুরে গেছে। জাপানের ওপর প্রশান্ত মহাসাগরের দিক থেকে বিপুল আক্রমণ হেনে চলেছে আমেরিকা। জাপানের যুদ্ধসজ্জা সমস্তটা ঘুরিয়ে দিতে হলো সেদিকে। ফলে রণাঙ্গনে সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেল। এদিকে ভারতেও আমেরিকার বাহিনী হাজির হয়েছে ব্রিটিশের সহায়তা করতে। হাজির হয়েছে তাদের যুদ্ধ বিমান। তাদের সমবেত শক্তি ঝাঁপিয়ে পড়েছে উত্তর পূর্ব ভারত সীমান্তের বন্য রণাঙ্গনে। ওষুধ নেই, খাবার নেই, বীরের মতো লড়ছে আর মরছে আজাদ হিন্দ বাহিনীর অন্তত 21,000 সৈনিক। পাশাপাশি যুদ্ধরত জাপানিরাও একই দুরবস্থায়। নির্দেশ এলো পশ্চাৎ অপসরণ করো, তাও তারা ফিরতে চায় না। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। পরের বছর জাপানের অবস্থা আরো খারাপ দাঁড়ালো, পতন আসন্ন। নেতাজি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গোপনে যোগাযোগ করলেন। অগাস্টের মাঝামাঝি জাপান আত্মসমর্পণ করল। আজাদ হিন্দ বাহিনী তখনও লড়াই চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আত্মসমর্পণ অনিবার্য হয়ে উঠল। খুব গোপনে ঠিক করা হলো নেতাজি জাপানের গোপন সহায়তায় সোভিয়েত ইউনিয়নে চলে যাবেন, আর রটিয়ে দেওয়া হবে যে বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ব্রিটিশ বাহিনী তাদের হারানো সাম্রাজ্যে ফিরে এলো লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বে। আজাদ হিন্দ বাহিনী নির্দেশ মতো নানা জায়গায় আত্মসমর্পণ করল। তাদের কতজনকে যে সেখানেই বা ভারতে এনে গোপনে হত্যা করা হলো তার কোনো হিসেব নেই, কিন্তু অনেককে নিয়ে আসা হলো দিল্লির লাল কেল্লায়। আজাদ হিন্দ বাহিনী নিয়ে ব্রিটিশ পলিসি ছিল চূড়ান্ত গোপনীয়তা, যাতে ভারতবাসী এই জাতীয় সংগ্রামের কথা মোটেই জানতে না পারে। তারা নেতাজির সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের উদ্দেশ্য ঠিকই ধরেছিল, কিন্তু এবার বিজয়ের উল্লাসে তারা ভুল করে বসল। 1858 মতোই তারা ব্রিটিশ বিরোধী যুদ্ধের জন্য বন্দীদের এক্সেম্পলারি পানিশমেন্ট দেবে ঠিক করল। দিল্লির লাল কেল্লায় বিচার হবে, যেন সারা দেশ চোখের সামনে দেখতে পায় ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের চেষ্টা করলে তাদের কি পরিণতি হয়। ফলে এবার দেশ জানল, সারা দেশের মানুষ চকিতে যেন আত্মসম্বিত ফিরে পেল। হিন্দু মুসলিম হানাহানি ভুলে একযোগে আক্রমণ করল ব্রিটিশ ক্যান্টনমেন্ট। সারা দেশে সেই নভেম্বরে একটা বিস্ময়চকিত দেশপ্রেম, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সবার একই লক্ষ্য। এমনকি ব্রিটিশ সেনাবাহিনীতেও এই প্রথম ব্রিটিশ আনুগত্য ছেড়ে উঠে দাঁড়াচ্ছে ভারতীয় অফিসার আর জওয়ানরা। ডিসেম্বরের শুরুর দিকে সেনাবাহিনীর প্রধান অচিন লেক ব্রিটিশ মন্ত্রিসভার কাছে চিঠি লিখে জানালেন, সারা দেশে এখন এমন অগ্নিগর্ভ পরিস্থিতি যে কোনো মুহূর্তে যদি অগ্নুদ্গার হয়, আমাদের কম করে যেটা করতে হবে সেটা নতুন করে ভারত জয় করার মতন কিছু। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, রয়্যাল এয়ারফোর্স, রয়্যাল ইন্ডিয়ান নেভি সব বাহিনীতেই জায়গায় জায়গায় বিদ্রোহ হচ্ছিল। সব থেকে বড় যে বিদ্রোহ হলো সেটা হলো নৌ বিদ্রোহ। 1946 সালের 18ই ফেব্রুয়ারি নেভির সমস্ত এস্টাবলিশমেন্ট একযোগে বিদ্রোহ করে বসল। জনসাধারণের মধ্যেও সাড়া পড়ল।
তারা অবশ্য আশা করেছিল দেশের নেতারা তাদের নেতৃত্ব দিতে এগিয়ে আসবেন, কিন্তু তা হলো না। কংগ্রেস বা মুসলিম লীগ কোনো দলই তাদের সমর্থন দিল না, কেবলমাত্র অবিভক্ত কমিউনিস্ট পার্টি ছাড়া। সর্দার বল্লভভাই প্যাটেল এলেন তাদের বোঝাতে, যাতে তারা আত্মসমর্পণ করে, যাতে তাদের শাস্তি না হয় সেটা তাঁরা দেখবেন। কি দেখলেন কেউ জানে না, তবে বহুজনের কোর্ট মার্শাল হলো। এই পরিস্থিতিতে ব্রিটিশদের বুঝতে বাকি ছিল না যে ভারতীয়দের দিয়ে ভারত সাম্রাজ্য ধরে রাখা আর সম্ভব নয়। আজাদ হিন্দ বাহিনীর প্রভাব বা আইএনএ এফেক্ট সেই ব্রিটিশ আনুগত্য একেবারে ধূলিসাৎ করে দিয়ে গেছে। বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির সঙ্গে মরণপণ যুদ্ধে গ্রেট ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা তখন এমনিই খুব খারাপ। এই অবস্থায় ইংল্যান্ড থেকে ফৌজ পাঠিয়ে ভারত শাসন করা অসম্ভব। ভারত তথা সমস্ত উপনিবেশগুলোকে নিজের নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেবে, এই প্রতিশ্রুতি দিয়ে তখন লেবার পার্টি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী হয়েছেন ক্লিমেন্ট অ্যাটলি। তাঁরা ঠিক করলেন একটা উপায় করতে হবে যাতে মান বাঁচিয়ে ভারত ছেড়ে চলে আসা যায়। সেজন্য 20শে ফেব্রুয়ারি 1946 ভারত রওনা হলো ক্যাবিনেট মিশন, যারা কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতায় ব্যর্থ হলো। পরের বছর 1947-এর 20শে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করলেন 30শে জুন 1948-এর মধ্যে ভারত স্বাধীন হবে। তারপর লর্ড ওয়েভেলের জায়গায় ভাইসরয় করে পাঠানো হলো লর্ড মাউন্টব্যাটেনকে। তিনি 22শে মার্চ 1947-এ পৌঁছলেন আর খুব দক্ষতার সঙ্গে কংগ্রেসের নেতাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেললেন। 3রা জুন তারিখে এই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সিদ্ধান্ত হয়ে গেল জিন্নার দাবি মেনে ভারত ভাগ করে দেশ স্বাধীন হবে, যাকে বলে মাউন্টব্যাটেন প্ল্যান। ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ করল। সম্রাট অনুমোদন করলেন 18ই জুলাই 1947-এ। তারা স্পষ্ট করে জানিয়ে দিল খাতায় কলমে ব্রিটিশ সম্রাটের অধীনস্থ দুটি ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন তৈরি হবে, ভারত ও পাকিস্তান। আর দেশীয় রাজারা স্বাধীনভাবে স্থির করবে তারা ভারতে যোগ দেবে কি পাকিস্তানে, নাকি আলাদা রাষ্ট্র হিসেবে থাকবে। সে সময় অবিভক্ত ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 565। ব্রিটিশ প্রধানমন্ত্রী 1948 সালের 30শে জুন পর্যন্ত সময় দিলেও মাউন্টব্যাটেন ও আমাদের নেতাদের অপেক্ষা সইল না। 1947 সালের 14 আর 15ই অগাস্টেই যথাক্রমে পাকিস্তান ও ভারত স্বাধীন হবে ঠিক হলো। তখন আর 10 সপ্তাহ হাতে আছে। মাউন্টব্যাটেন ইংল্যান্ডের এক উকিল স্যার সিরিল র্যাডক্লিফকে ভারতে আনলেন ভারত পাকিস্তান সীমান্ত রেখা তৈরি করতে, যে র্যাডক্লিফ আগে কোনোদিন ভারতবর্ষে আসেনও নি, কিচ্ছু জানেনও না। তিনি হুড়োহুড়ি করে যা পারলেন করলেন, আর সেই রিপোর্ট বেরোলো 17ই অগস্ট। সেই অনুসারে ভারতের সঙ্গে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের 3323 কিলোমিটার সীমান্ত স্থির হলো, যার নাম র্যাডক্লিফ লাইন। তার আগেই অবশ্য দেশ ভাগ হয়ে গেছে, রক্তের বন্যা শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা স্বজনহারা হয়ে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। সে মর্মান্তিক কাহিনী হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পকেও হার মানায়। এইভাবে ক্ষমতার হস্তান্তর হয়ে গেল। নেতারা ক্ষমতার অপেক্ষায় অধীর হয়েছিলেন। এখন ক্ষমতায় এসেই প্রথমে স্বাধীনতা সংগ্রামের আসল কাহিনী মুছে দেওয়ার কাজে লেগে পড়লেন। সত্যিটা বলেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর 1955 সালে বিবিসিতে দেওয়া একটি ইন্টারভিউতে। বলেছিলেন সুভাষচন্দ্র বসু যে জাতীয় বাহিনী তৈরি করেছিলেন তার প্রভাবে ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়দের ব্রিটিশ আনুগত্য নষ্ট হয়ে গেছিল, আর সম্ভবত সেই জন্যই ব্রিটিশরা এত তাড়াহুড়ো করে ভারত ত্যাগ করে। পরের বছর মানে 1956 সালে স্বাধীনতার সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি কলকাতার রাজভবনে কদিন ছিলেন। তখন পশ্চিমবঙ্গের অ্যাক্টিং গভর্নর ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী। তিনি অ্যাটলির সঙ্গে এ বিষয়ে অনেক আলোচনা করেন। অ্যাটলি নিজেই তাঁকে বলেন তাঁদের এত তাড়াহুড়ো করে ভারত ত্যাগ করার প্রধান কারণ ছিল নেতাজি অ্যান্ড হিজ আইএনএ। এ বিষয়ে গান্ধীজির প্রভাবের কথা জানতে চাওয়ায় তিনি মুখ টিপে টিপে বলেন মিনিমাল। এই তথ্য লিপিবদ্ধ করেছেন প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। পরবর্তীকালে সুমিত সরকার, আয়েশা জালাল প্রমুখ বিখ্যাত ঐতিহাসিকরাও এই কথাই বলেছেন, কিন্তু সে কথা দেশকে জানতে দেয়নি দেশের সরকার। যোগ্য মর্যাদা পাননি স্বাধীনতার হাজারো সেনানী।
বিগত ৭৪ বছর ধরে এই ইতিহাসকে আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে। জানি না আরো কত ৭৪ বছর পার হলে এই সত্য ইতিহাস আমাদের জানানো হবে, পড়ানো হবে। স্বাধীনতার বীর সেনানীর উদ্দেশ্যে এই ভিডিওটি আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য।